গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান। আজকের এই সুন্দর সন্ধ্যা এখনো হয়নি, যদিও বিকেল বেলায় এক কাপ চায়ের সাথে একটু টিভির পর্দায় মন্দ হয় না, কারণ এই সময় কোনো টিভি সিরিয়ালও নেই আর রিমোট নিয়ে মারামারিও নেই বাড়ির অন্দরমহলে। তবে এটুকু ঠিক, একটু পরেই এই চ্যানেলে আপনি কিন্তু বেশ ফেভিকলের মতো আটকে যাবেন। কেন বলে দিই, কারণ আজকে যে আলোচনা আছে সেটা আপনাকে নিয়েই। হ্যাঁ, এবার একটু অবাক হলেন, আমি জানলাম কি করে আপনার কথা? ঠিক, এই অনুষ্ঠানটা সেটাই। আপনার শরীরের কথা, মনের কথা নিয়েই আমাদের এই চ্যানেল থেকে অনুষ্ঠানগুলো করা হয়। ঠিক বিকেল 5টায় প্রতিদিন আসি এই চ্যানেলে। আপনি হয়তো সোনার বাংলা দেখছেন, আপনি হয়তো 24 ঘন্টা দেখছেন, আপনি হয়তো মায়া টিভি দেখছেন, বাট আমি কিন্তু আসি এই সময়। আর আজকের পর থেকে আপনার প্রতিদিন ইচ্ছে হবে, যাই 5টা বেজে গেছে, এবার একবার টিভি চ্যানেলটা খুলে দেখি, সেম চ্যানেল সেম টাইম, আজকে কি আলোচনা হচ্ছে, কিসের কথা। তাই আজকে যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা হচ্ছে, প্রচুর মানুষ এই প্রবলেমের সমস্যায় ভুগছেন। এখন আপনাদের কাছে ক্লিয়ার হলো না, যারা আজকে নতুন টিভির পর্দার সামনে বসেছেন, যে কি আলোচনা হবে। ঠিক, এই সমস্যাটা হলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজের রক্তপাত নিজেকে দেখতে হয়। সকালবেলা রোজ নামচার খাতার লিস্টে আমাদের প্রাতঃকালের কাজ খুব কষ্টের সঙ্গে পালন করতে হয়। অনেক মানুষ যেমন আনন্দের সঙ্গে পালন করে, কারোর কারোর চোখের জলে নাকের জলের হয়ে যায়। আর এই প্রবলেমটা যখন ক্রনিক হয়ে যায়, তখন কিন্তু একদম হসপিটালে অ্যাডমিট হয়ে যেতে হয়। কেউ কেউ অপারেশনও করে ফেলছেন। এখনো গোলক ধাঁধায় আন্দাজ করে উঠতে পারলেন না আসলে প্রবলেমটা কি। প্রবলেমটা চলুন টিভির পর্দায় দেখে নিই আজকে। Piles and fistula. It's a very common problem, ladies and gentlemen, I know that. But it's a very terrific if happening with you any operation case. I mean, after operation, it will convert colon cancer. I mean, majority, I mean to say. So, ladies and gentlemen, খুব মনোযোগ সহকারে অনুষ্ঠানটা দেখুন। আজকের একটা খুব কমন প্রবলেম প্রচুর মানুষের হচ্ছে, প্রচুর মানুষের হয়, তবুও ধারণাটা তৈরি হওয়া দরকার। তো হোয়াট ইজ পাইলস অ্যান্ড হোয়াট ইজ ফিস্টুলা। এখনো বহু মানুষ আছে, দে আর ক্যান নট ডিফাইন পাইলস অ্যান্ড ফিস্টুলা। দে আর থিঙ্ক বোথ আর সেম, বাট অবভিয়াসলি নট, বোথ আর ফার ডিফারেন্স। তাই বুঝতে ভুল করলে হবে না অ্যাকচুয়ালি আমার কি হয়েছে। রোগী যদি বুঝতে না পারে যে তার কি হয়েছে, তাহলে তার সারাবে কি করে? হাউ টু এক্সপ্লেন টু ইউর ডক্টরস? আপনাকে বলতে হবে তো, তাহলে জানতে হবে। তাহলে খুব মনোযোগ সহকারে দেখুন, পাইলস কাকে বলে আর ফিস্টুলা কাকে বলে, এটা কিভাবে হয়, কেন হয়, কোন কোন খাবার গ্রহণ করলে এই প্রবলেমটা হয়ে যায়, কোন কোন পর্যায়ে হয়ে যায়, ফিস্টুলা কাকে বলে, পাইলস আর ফিস্টুলার মধ্যে তফাৎ কি, ফিস্টুলা কেন হয়, এবং এটা ঘরোয়া টোটকা, ঘরের জিনিসপত্র দিয়ে কি করে সারানো যায়, অথবা বাই এ ডক্টর, একজন ডক্টর কি করতে পারে। কি ইন্টারেস্টিং না? ইয়েস, এরম ধরনের সচরাচর অনুষ্ঠান আপনারা টিভির পর্দায় খুব একটা দেখতে পাবেন না, দেখা যায় না। কারণ সকাল থেকে সন্ধ্যে অবধি তো খুন, রাহাজানি, পালিয়ে যাওয়া, এগুলোই হচ্ছে, আর রাজনীতি। এই করতে করতে টিভি চ্যানেলগুলো ভর্তি। আর সন্ধ্যা হলেই রিমোট নিয়ে মারামারি, ঘরে আগুন লাগানো, অশান্তি লাগানো, সিরিয়ালগুলো দেখার জন্য ছটফট করেন। সুখের সংসারে কি করে আগুন লাগাতে হয় তার জন্য দেখুন সন্ধ্যে 6টা থেকে। চ্যানেলের নাম আর বলতে হবে না, আপনাদের মুখস্থ। কিন্তু এই ধরনের চ্যানেলের অনুষ্ঠান সচরাচর কম থাকে। সো একদম শক্তভাবে বসে যান,
চায়ের কাপ হাতে নিয়ে দেখতে থাকুন আজকের অনুষ্ঠান পাইলস অ্যান্ড ফিস্টুলা। তো বন্ধুগণ, পাইলস বা ফিস্টুলা যে কোনো বয়সী হতে পারে, এটা ধারণা রাখবেন না যে বড় বয়সে এই প্রবলেমটা দেখা যায়। উপরে দেখুন, ছোট্ট বাচ্চা থেকে ছোট্ট বাচ্চা মেয়ে আস্তে 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 বড় হয়ে একদম 80 বছরের বৃদ্ধা, তার কিন্তু যে কোনো বয়সেই হতে পারে। আর নিচের সারিতে দেখুন, একটা ছোট্ট পুত্র সন্তান আস্তে আস্তে বড় হয়েছে, যে কোনো বয়সেই কিন্তু এই সমস্যাটা হতে পারে। শুধু ভাববেন না যে মানুষের যৌবনকাল এলেই বোধহয় শুধু এটা সম্ভব, না, তা নয়। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি। ভেবে নিয়ে বলবেন নাকি, না বই দেখে বলছেন? হ্যালো, হ্যাঁ, হ্যালোর পরে কিছু বলার আছে? বলছি স্যার, ওই শিশির কুঞ্জতে কোথায় বসেন? নিচের নাম্বারে ফোন করুন, ওখানে হেল্পলাইন নম্বর দেওয়া আছে। যাদের যাদের ঠিকানা জানার প্রয়োজন হচ্ছে যে আমাকে পাবেন কোথায়, এবার আপনাদের কিন্তু ইচ্ছে হবে যে হ্যাঁ, ডাক্তারবাবু তো বলছে, বেশ দারুণ বলছে, একদম রিয়েলি আমার সঙ্গে তো এটাই ঘটে থাকে, এটাই হয়েছে, পাইলসের হয়েছিল কি আমি জানতাম না, কিন্তু এই সিমটমগুলো হচ্ছে আমার মধ্যে। তখনই আপনার মনে আসবে তাহলে ডাক্তারবাবুকে তো ধরতে হবে, কোথায় থাকেন। তার জন্য নিচে দুটি নাম্বার দিয়ে দিয়েছি, 29 নম্বর এবং 31 নম্বর। এই দুটি নম্বরে একটু ফোন করে জেনে নিন আমাদের ঠিকানা, আমি কোথায় কোথায় আপনাদের বাড়ির কাছাকাছি আছি। দরকার, আজকের ডেটে টাকা অনেক লোকের পকেটে আছে, কিন্তু টাকা দিয়ে চিকিৎসা কেনা যায় না। আপনার পকেটে টাকা থাকলেই আপনার বাড়ির লোককে সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পারবেন না। টাকা দিয়ে বালিশ কেনা যায়, ঘুম কেনা যায় না। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, সময় কেনা যায় না। টাকা দিয়ে লাক্সারি কেনা যায়, সুখ শান্তি কেনা যায় না। আর টাকা দিয়ে হসপিটালের বেড ভাড়া নেওয়া যায়, কিন্তু চিকিৎসা করে সুস্থ করে ফিরিয়ে আনা যায় না। তার জন্য সঠিক মেডিসিন, সঠিক ডক্টরের প্রয়োজন আছে, রাইট? চলুন আমরা আবার ফিরে আসি। হ্যাঁ, মন দিয়ে দেখতে থাকুন। তাহলে আমাদের ধারণা ছিল যৌবন অবস্থাতেই বোধহয় যে এই সমস্যাগুলো হয়ে থাকে। একদম নয়, পুরো ভুল ধারণা। এই ধারণাটা আমাদের চেঞ্জ করতে হবে। একটা ছোট্ট বয়সের বাচ্চা 1 বছর বয়স থেকে পটি করতে গিয়ে দেখছে পটি হচ্ছে না। বাচ্চাকে ওঠাবার পর দেখলো পটির সাথে প্রচুর পরিমাণে রক্ত এসেছে। কোন মায়ের মাথা ঠিক থাকবে? এইটুকু বাচ্চার মায়ের মাথা তো পুরো খারাপ হয়ে যাবে। বাচ্চার পটির সাথে রক্ত আসছে, রক্ত আসছে মানে সে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি অবধি একদম রাজধানী এক্সপ্রেসের মতো দৌড়াতে থাকবে ফোন। মা এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, ওই গেছে, ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। ঠান্ডা মাথা, কুল কুল। তাড়াহুড়ো করলেই আপনার বাচ্চার প্রবলেমটা সারবে না। আগে তার কোষ্ঠকাঠিন্যর প্রবলেমটা সারাতে হবে। আপনার বাচ্চার পটিটা যাতে নরম হয়, স্মুথ হয় এবং প্রতিদিন হয়, সেটার ব্যবস্থা করতে হবে। তারপর পাইলসকে সারানো যায়। পাইলস হওয়ার প্রধান কারণ হচ্ছে শক্ত পটি হওয়া, তাকে আগে নর্মাল করতে হবে। তাই দৌড়াদৌড়ি নয়, কেমন? চলুন আবার দেখা যাক নেক্সট। তাহলে ছোট্ট বাচ্চার পরে কি আসছে? বড় বাচ্চা, মুখটা বাংলার 5-এর মতো করে পটিতে বসে আছেন, পটি আর হচ্ছে না। মনে হচ্ছে ঘুষি মেরে পায়খানার প্যান ভেঙে ফেলি একেবারে, কিন্তু তবুও পটি তো হচ্ছে না। কিন্তু ভেবে দেখেছেন কি, এই ধরনের দৃশ্য আপনাদের সাথে বহুবার হয়? কত সকালে ঘটেছে, অফিসের তাড়া আছে, অফিসে যেতে হবে, স্নান করতে হবে, খেতে হবে, জামা কাপড় পরতে হবে, পটি করলে উত্তর দিতে পাবেন না, যত বড় গোল্ড মেডেলিস্ট হোক। নিউট্রিশন যদি জানা না থাকে অ্যান্ড ফুডস যদি না পড়া হয়, তাহলে এইটা সম্বন্ধে কোনো কিনারা করতে পারবে না, সে গোল্ড মেডেলিস্ট হোক আর FRCSE হোক। কিন্তু সিম্পল ব্যাপার, এর জন্য লক্ষ লক্ষ মানুষ সমস্যায় ভুগছে। সকালবেলা স্যার পটি ক্লিয়ার হয় না, তার জন্য কত রকম সমস্যা আপনাদের তো জানালাম। ঠিক, নেক্সট দেখি আরো। না, ইনি কোনো রামায়ণে হনুমানের রোল করার জন্য আসেনি। আপনারা হয়তো ভাবছেন প্র্যাকটিস করছে। ইনি ওয়েট লিফট করতে গেলে এই ধরনের মুখবিবৃতি ঘটে, দেখতে পেয়েছেন? আর উনি কেন করেছেন? ওনার পটি ক্লিয়ার হচ্ছে না, উনি ওয়েট লিফটিং করছেন না কোনো স্টেজে গিয়ে। বডি বিল্ডিং এর লোক নয় এরা।
তার মানে পটি ক্লিয়ার না হলে মুখের বিবৃতি কত রকমের হয় সেটা দেখলেন। এই ঘটনাগুলো আমাদের সাথে প্রতিদিন ঘটে, ঘটে না? নেক্সট কি বলছে? না, সামনে ভ্যালেন্টাইন ডে তো, তাই একবার মনে করিয়ে দিলাম। যে যত ভালো অ্যাপয়েন্টমেন্টই যাক, সেটা অফিসে হোক, বন্ধুর সাথে হোক, বা গার্লফ্রেন্ডের সঙ্গেই হোক, দুটোই মোশন। একটা ইমোশন, আর একজন আশায় থাকে এর থেকে ভালো ছিল লুজ মোশন। দুটোই মোশনের ব্যাপার। তাই পিকচারটা দেখালাম যে মানুষের ইমোশন নিয়ে যারা খেলে তাদের যে যন্ত্রণা হয়, যাদের কনস্টিপেশন হয় তাদেরও সেই একই যন্ত্রণায় ভুগতে হয়। একটি ছেলের গার্লফ্রেন্ড চলে যাবার পর যে কষ্টটা হয় তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট হয় সকালে যদি আপনার পটি ক্লিয়ার না হয়। তাহলে বুঝতে পারছেন যে সামান্য একটা ব্যাপার মানুষের জান নিয়ে নিতে পারে। আমরা কিন্তু খুব একটা নজর দিই না। এর জন্য প্রতিদিন বয়স অনুযায়ী জল পান করার প্রয়োজন আছে। আরেকটা হয় মেয়েদের আফটার ডেলিভারি। হ্যাঁ, নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। মায়ের সুগার বেড়ে গেছে? হ্যাঁ, তার জন্য চেম্বারে চলে আসবেন। ওষুধের দরকার আছে। ওষুধ খায় তো, না ওষুধ খাচ্ছে না? আচ্ছা, অ্যালোপ্যাথি যখন খাচ্ছে ওই দুটো বন্ধ করবেন না? ও, তাহলে সর্বনাশের খাতায় নাম লিখিয়ে দিয়েছো বাবা। ইনসুলিনটা বন্ধ করাবার ব্যবস্থা করতে হবে। তার জন্য চেম্বারে দেখা করো। এখান থেকে বসে ইনসুলিন বন্ধ করানো যাবে না। আমার 1 মাস থেকে 1.5 মাস লাগবে। ওই রোজ ছুঁচ ফুটিয়ে বেঁচে থাকা কষ্ট হয় না? মাকে যেই কষ্টগুলো দিচ্ছ। ইনসুলিন কেন? ওষুধ ছিল না? নেই বাজারে? যেটা খেয়ে নর্মাল কেন? ওষুধও খাবে আবার ইনসুলিন নেবে। কিসের ডাক্তার সে? যা খুশি তাই, ডাক্তার যা বলে দেবে তাই করতে হবে। ডাক্তারকে জিজ্ঞেস করেছো মায়ের ইনসুলিন দেওয়াটা বন্ধ হবে কবে? করনি তো? কেন করনি? তার মানে মা ছুঁচ ফুটিয়ে বেঁচে থাকবে যত বছর বাঁচবে? এটা কি ধরনের ট্রিটমেন্ট বলে আমাকে বোঝাও। এটা কি ঠিক হচ্ছে? তাই না? কষ্ট পাচ্ছে তো। তুমি একবার নিজের গায়ে ছুঁচটা ফুটিয়ে দেখো কিরম ভালো লাগছে কিনা। তাহলে মাকে বাধ্য হয়ে 2বার করে নিতে হচ্ছে। কতটা কষ্ট পাচ্ছে। তাহলে নিজে ছেলে হয়ে, সন্তান হয়ে 3বার নিচ্ছে। তাহলে চিন্তা করো তো কি লেভেলের ডাক্তার দেখাচ্ছ। আমার রুগীরা ঘরোয়া টোটকায় ভালো থাকে। ইনসুলিন কাউকে, আমার রোগীদের কাউকে ইনসুলিন নিতে দিই না। নিয়ে আসলেও এখানে বন্ধ করিয়ে দিই। ঠিক সিস্টেমেটিক, কাল থেকেই না, ধীরে 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 ঠিক বন্ধ করে দেবো 1 মাসের মধ্যে। ইনসুলিনটা বন্ধ করাবার জন্য কারেন্ট রিপোর্টটা নিয়ে আসবে আর HbA1c ওটা করে নিয়ে আসবে। ঠিক আছে, চলো। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? এই মহিলাদের ডেলিভারি হওয়ার পর আর একটা পাইলস হওয়ার চান্সেস থাকে। আমি যে আগের চিত্রগুলো দেখালাম, কেন দেখালাম? যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদেরই এই পাইলস হওয়ার সম্ভাবনাটা 100%। এবং হ্যাঁ, একটু পরে ফোনে কথা বলবো আপনাদের সঙ্গে। এখন ছটফট করে লাভ নেই, কেমন? এখন অনুষ্ঠানটা দেখে নিন। একটা ইম্পর্টেন্ট ডিসকাশন চলছে। আগে শুনতে হয়, ভালো শ্রোতা হতে হয়, তারপর ভালো বক্তা হওয়া যায়। শুনুন। যদি খুব এমার্জেন্সি থাকে আমি নিচের নাম্বার দিয়ে রেখেছি, ওই নাম্বারে কল করে কথা বলুন ততক্ষণ। কিন্তু প্রেজেন্টেশনটা দেখতে থাকুন যারা দেখছেন আজকে। ওকে, তো এই প্রেগনেন্সি পিরিয়ড থেকে ডেলিভারি হওয়ার পর বহু মহিলার পাইলস হয়ে গেছে, যেটা ছোটবেলা থেকে ছিল না। তাহলে সেকেন্ড টাইম এটা আর একটা চান্সেস যে শুধু কোষ্ঠকাঠিন্য হলেই নয়, কোষ্ঠকাঠিন্য ছাড়াও আরেকটা চান্স আছে পাইলস হবার, সেটা হচ্ছে মেয়েদের ডেলিভারি। নেক্সট, মা তো আনন্দ পাবারই কথা, ছোট্ট সন্তানকে নিয়ে ঘুমাচ্ছে, কিন্তু আর একটা নতুন অসুখ নিয়ে তা মা বাড়ি ফিরল হসপিটাল থেকে সন্তানের সহিত। সেটা হচ্ছে পাইলস। পেটের যন্ত্রণা মারাত্মক, পটি ক্লিয়ার না হওয়া, এবং সকালবেলা উঠেই পটির সাথে রক্ত। ইটস টু টেরিফিক। এই ধরনের যাদের রেকটাম হয়ে গেছে
তাদেরকে বলা হচ্ছে হেমরয়েডস, এক্সটার্নাল হেমরয়েডস অ্যান্ড ইন্টারনাল হেমরয়েডস। দু ধরনের পাইলস আছে, একটা ভিতরে হয় গুটি গুটি, একটা বাইরে হয়। রক্তপাত হতে গেলে কি কি লাগে, কি ধরনের হয় শেপ, সেটা দেখিয়েছি। এবং কিছু মানুষ আছে সবসময় মনে হয় যে ক্যাকটাসের ওপর বসছি, কাঁটার ওপরে, যাদের পাইলস হয়ে গেছে তাদেরকে বিশেষ করে বলে দিই, সেই রুগীদের যাদের কাঁটা বিঁধছে এরকম মনে হচ্ছে, তারা প্লিজ বাড়িতে আদা খাওয়া বন্ধ করে দিন। আদা খেলেই কাঁটার মতো বিঁধবে মলদারে। বোঝাতে পারছি? প্রচুর রুগী আছে যারা আজকে টিভির পর্দার সামনে, এই রুগী প্রচুর। ভালো করে শুনে নিন, তারপর কি করবেন, আসবেন না বাড়ি থেকেই দেখাবেন, সেই ডিসিশন পরে নেবেন। কিন্তু মন দিয়ে অনুষ্ঠানটা দেখুন। এই ধরনের ডিসকাশন এখন টিভির পর্দায় হয় না, তাই আপনাদের বলা। নেক্সট, তাহলে এই ক্যাকটাসে বসার সিমটম যেটা হয় সেটা আপনাদের শিখিয়ে দিলাম। আদা খাওয়া বন্ধ করে দিন। সাইকেল চাপবেন না। পাইলস এবং ফিস্চুলার রোগীরা সাইকেল চাপবেন না কোনোভাবেই। সাইকেল চাপা 3 মাস বন্ধ রাখতে হবে ট্রিটমেন্ট চলাকালীন। 2 types of piles, I mean hemorrhoids in medical language. One is internal hemorrhoid and another external hemorrhoids. বাইরে যে গুটি মতো বেরিয়ে আছে যাদের, তাদেরকে এক্সটার্নাল হেমরয়েডস বলে। আর যাদের বাইরে থেকে, অনেকেই বলে না ডাক্তার বাইরে থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না কিন্তু রক্ত আসছে। এই যে পলিপটা দেখতে পাচ্ছেন ভেতরে গুটি মতো, টিউমারের মতো, এর মধ্যে রক্ত ভরা আছে। যখন শক্ত পটি এসে এর উপর চাপ দেয় তখনই ব্লাড নিয়ে পটি বাইরে নির্গত হয়। তাই আমরা দেখতে পাই পটি করার পরে রক্ত থোকা থোকা হয়ে পড়ে আছে। এটা হচ্ছে এক্সটার্নাল। কতগুলো গুটি হয়েছে দেখুন, মলদারের বাইরে বেরিয়ে এসেছে। বোঝাতে পারছি? কি কি খাবেন না? ওফ, এইরকম মাংসের পিস হলে কে বলবে খাবো না? কার জিভে জল আসছে না বলুন তো? খাওয়ার লোভ ত্যাগ করতে হবে। যাদের পাইলস এবং ফিস্চুলা আছে মিনিমাম 3 মাস মাংস খাওয়া বন্ধ করে দিন। কিসের মাংস আমাকে জিজ্ঞাসা করবেন না। ইঁদুর, বেড়াল, কাঠবেড়ালিটাও খাবেন না। মনে থাকবে, এখন তো মানুষ সব মাংসই খায় মানুষের মাংস বাদ দিয়ে। তাই আপনাদের বিশেষ করে বারণ করা যে প্লিজ মাংস খেলে এই অসুখ সারানো যায় না। আমরা তো আরো বড় বড় ডাক্তারদের সঙ্গে ওঠা বসা করেন, তাদের কাছেও গিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে ডক্টর সেন নামে একজন ছোটখাটো ডাক্তার টিভির পর্দায় আসে মাঝের মধ্যে, তিনি বলেছেন পাইলস হলে নাকি মাংস খেতে নেই। যাচাই করে নিন। কেন, আপনার হাতে মোবাইল আছে, গুগল বাবাকে জিজ্ঞেস করুন না, উনিও বলে দেবে আপনাকে। মাংস খেলে পাইলস কখনো বা ফিস্চুলা সারানো যাবে না। আহা হা, সকালবেলা এরকম প্লেটে সাজিয়ে দিলে জীবনটা ধন্য হয়ে যেত। কিন্তু মশাই, আপনি খেতে পারবেন না ডিমের কুসুমটা। পাইলস ফিস্চুলা রোগীদের ডিমের কুসুম খাওয়া বারণ। আর সামুদ্রিক মাছ একদম নয়। ইস, বিয়ে বাড়িতে যদি এরকম পাতে দিয়ে যায়, আপনি না খেয়ে থাকতে পারবেন? কত রুগী আছে আমাকে এসে বলেছে, ডাক্তারবাবু খাইয়া ফেলাইছি। বিশ্বাস করেন, বেশি খাই নাই, 2 টুকরা খাইছি, পারি না, লোভ সামলাতে পারি নাই। এটা কোনো কথা হলো? যদি মানতে হয় তাহলে নিষ্ঠার সঙ্গে মানুন, আপনার অসুখটা সেরে যাবে। খাবার বয়স অনেক আছে, সময় অনেক আছে। খাই খাই করবেন না। খেয়ে দিই তো এত রোগ বাঁধিয়েছেন। মাংস খাবেন তো সকালবেলা উঠে রক্তদান শিবির খুলে যাবে আপনার বাথরুমের মধ্যে। কেন করেন এগুলো? মানে না খেয়ে পারেন না, হাত নিষ্পিস করে নাকি? খাবেন না এগুলো। বারবার করে বারণ করে দিচ্ছি। আমি যে ছবিগুলো, পিকচারগুলো দেখিয়ে দিলাম খাদ্য তালিকার, এই খাবারগুলো পেটে গেলে ডাক্তারের 14 পুরুষ এসেও আপনাকে সারাতে পারবে না, কোনো মহাপুরুষ এসেও পারবে না, ভগবান এসেও পারবে না। সো prohibited, restricted চার্টগুলো মানতে হবে। কিছু না মানলে, কিছু না পালন করলে, কিছু না ত্যাগ দিলে কিছু পাওয়া যায় কি? আজ অবধি কেউ পেয়েছে? কিছু না ত্যাগ দিয়ে কিছু ত্যাগ দিতে হবে। আচ্ছা, দেখি আর একটা। নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ, বলছিলাম কি আমি ডক্টর সেনের সাথে একটু কথা বলতে চাই। কি ব্যাপারে বলুন।
আমার ফিশার্সের ব্যাপারে। হ্যাঁ, ফিশার্স উনি এখন মানে টিভিতে মানে এই করছেন, লাইভ দেখাচ্ছেন, সোনার টিভি না সামথিং এরকম। ও তো আমার একটু কথা বলতে চাই, সেটাই বললাম। হ্যাঁ, আপনি অনুষ্ঠানটা আগে দেখে নিন। আপনার টপিক নিয়ে আজকে অনুষ্ঠান আছে, মন দিয়ে দেখতে থাকুন, ঠিক আছে? কথা পরে হবে, কথা বলার টাইম অনেক আছে। ফোন নম্বর আপনাদের কাছে দিয়ে দেওয়া আছে, নিচে আরও 2টো নাম্বার দিয়ে রেখেছি। বাট এই অনুষ্ঠানটা দেখুন, আপনার এই ফিশার, ফিস্চুলা, পাইলস এগুলো নিয়ে অনুষ্ঠান টপিক চলছে আজকে। নেক্সট, ঘরোয়া টোটকা হিসেবে 1 চামচ দই আর 1 চামচ পেঁয়াজের রস যদি সকালবেলা খাওয়া যায় খালি পেটে, আপনার পাইলস, ফিস্চুলা অ্যান্ড ফিশার তিনটেই ভালো থাকবে। অ্যালোভেরার রস খেলে এবং মলদারে লাগালে দুটোতেই উপকার আছে পাইলসের ক্ষেত্রে। পাকা কলা খাওয়ার অভ্যাস করুন, প্রতিদিন রাত্রে 2টো করে মর্তমান কলা, আপনার পাইলস, ফিস্চুলা ভীষণ ভালো থাকবে। হোম রেমেডিজ, করলা খেতে পারেন, মূলোর রস দিয়ে বাটার, ফিগস, অ্যালোভেরা এগুলো ভীষণ উপকারী জিনিস। অ্যান্ড ব্ল্যাক কিউমিন। এইটাকে বলা হয় ফিস্চুলা। এই দেখুন, ম্যাপের মতো আকার নিয়ে বেরিয়ে এসেছে, ডান দিকে একটা রাস্তা তৈরি করেছে মেন মলদার থেকে একদম বাইরে অবধি। এই একটা রাস্তা তৈরি হয়, নালীপথ তৈরি হয়, যা তাই একে বলা হয় নালী ঘা। এটা ঘা তৈরি হয়েছে, পুরোটাই ঘা তৈরি হয়েছে। একে যদি ঠিক করতে না পারেন, আপনার ফিস্চুলা কোনোদিন সারানো যাবে না। ফিস্চুলার বাংলা মিনিংস নালী ঘা, আমরা অনেকেই জানতাম না। তাহলে নামের মধ্যেই তো কি জিনিস ওটা বুঝিয়ে দেওয়া আছে। তাই পাইলস হলে ওটা মলদারেই হবে, ফিস্চুলা হলে মলদারের পাশে হবে, এনি সাইড। নেক্সট, এটা বাঁদিকে দেখানো হয়েছে, দেখুন এটাও ফিস্চুলা। পাইলস অ্যান্ড ফিস্চুলা দুটোই হয়েছে। আর ভেতরে যে ঘায়ের মতো অংশ হয়ে যায় যখন, সেটাকে বলা হয় ফিশার। তাহলে যে পেশেন্ট এখনই ফোন করলেন, আপনাকে ডক্টর বলেছে ফিশার, আদৌ সেটা ফিশার না ফিস্চুলা না পাইলস আপনি যাঞ্চ করলেন কি করে? ঠিক, আমি তিনটেই দেখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। এই পিকচারে তিনটেই আছে। গুটির মতো অংশ যেগুলোকে দেখতে পাচ্ছেন, ইন্টারনাল হেমরয়েডস অ্যান্ড এক্সটার্নাল হেমরয়েডস। লেফট সাইডে যে নালীপথটা দেখতে পাচ্ছেন, ওটাকে বলা হচ্ছে ফিস্চুলা। আর এক্সটার্নাল হেমরয়েডসের উপর দিয়ে যে ঘায়ের মতো অংশ দেখছেন, যেটাকে বলা হয় ফিশার। কি করবেন? প্রধান কাজ, বাচ্চাদের স্নান করানো একটা প্লাস্টিকের গামলা কিনুন, তাতে উষ্ণ গরম জল নিন, 20 ফোঁটা বিটাডিন লোশন আর একটুখানি ফিটকারি দেবেন 1/2 চামচ দিয়ে, তাতে 5 মিনিট বসুন, যেভাবে মানুষটি বসে আছে। প্রতিদিন স্নান করতে যাবার আগে only 5 minutes try to sitting in tub. That's called Sis bath. It's a naturopathy therapy, world famous therapy. এইটা নিলে কোনো ব্যথা, জ্বালা, যন্ত্রণা হবে না। তাই এই ধরনের পেশেন্টদের প্রতিদিন এটা নিতে হয়। অপারেশন করলে দায়িত্ব আপনি নেবেন, কর্তৃপক্ষ দায়ী না, আপনি বুঝে নেবেন। সেটা ক্যান্সারে মারা যেতে পারেন, আবার পরের বছর, আসছে বছর আবার হবে, এটাও হতে পারে। তাই অপারেশনে সারে না, এটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি আমি। কোনো ডাক্তারের ক্ষমতা নেই এখনো অবধি পাইলস বা ফিস্চুলা অপারেশন করে সারিয়ে দেবে না। আবার ওটা 1 বছর পর কাম ব্যাক ওয়ান্স अगेन আফটার 1 ইয়ার। তাহলে কি একটু একটু করে ক্লিয়ার হচ্ছে? এটা মেডিসিনে সারানো যায়। ঘরোয়া টোটকাও দিয়ে দিই, সঙ্গে মেডিসিন দিয়ে দিই। নর্মাল ভাবে এটা সারানো যায়, এত চিন্তা কেন করছেন? আপনাকে তো বেশ কিছু শিখিয়েও দিলাম, আরো শিখিয়ে দেবো। আমার কাছে এক্ষুনি আসতে হবে না। আমার ঘরোয়া টোটকা আর ওই সিস বাথ, গরম জলে বসা, ওইটা অভ্যাস করুন। সাইকেল চাপা বন্ধ করুন, আর যে খাবারগুলো দেখালাম ওগুলো বন্ধ করে দিন। আপনি 1 সপ্তাহের মধ্যে 70% সুস্থ হয়ে যাবেন। বারবার পাইলস ফিস্চুলার জন্য অপারেট করলে কোলন ক্যান্সার হওয়ার চান্সেস 99%।
দুধের মধ্যে বাটার মিশিয়ে খেলেও পাইলস ভালো থাকে। বাঁধাকপির পাতার শরবত 1 গ্লাস করে খেলেও পাইলস ভালো থাকে। কমলা লেবুর রস পাইলসের জন্য ভীষণ উপকার। অ্যালকোহল পুরো বন্ধ করতে হবে। যাদের পাইলস বা ফিস্চুলা আছে, টনটন করবে, যন্ত্রণায় কাতরাবেন। যাদের রিপোর্ট পাঠাতে হবে পাঠিয়ে দেবেন। চলুন ফিরে আসি। তাহলে এবার আপনাদের সঙ্গে কথা হবে, টক শো হবে। আপনারা ফোন করতে পারেন 8272940706-এ। কেন? কারণ এইটা নিয়ে প্রতিদিনে এত পেশেন্ট আমাকে দেখতে হয় যে ভেবে উঠতে পারে না দেশে এত লোক পাইলস আর ফিস্চুলায় ভুগছে। কেন? খাদ্য তালিকা মেনটেন করে না বলে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার একটা প্রবলেম আছে, তাই জন্য আমি কথা বলতে চাইছি। হ্যাঁ কি কথা বলবেন বলুন। আমি অপারেশন করেছিলাম ফিশার্সে, কিন্তু এখনো মানে ডাক্তারের সাথেই বলতে চাই যে মানে ফিশার্সটা মানে কমছে না। তো যখন অপারেশন করানো হয়েছিল তখন তো 1 প্লেট বিরিয়ানি খাইয়ে তারপর অপারেশন করানো হয়েছিল তো, যে হ্যাঁ করে ফেলুন, সেরে যাবে সেরে যাবে। আমি এতক্ষণ কি বললাম, অনুষ্ঠানটা নিশ্চয়ই দেখছেন, যে এই কেসগুলো অপারেশন করে সারাবার জন্য এখনো ডাক্তার জন্মায়নি। সে যত বড়ই ডাক্তার হোক, আমার ফোন নাম্বার দিয়ে তাকে বলে দেবেন যে আপনি সারিয়ে দেখান, আমি 100 করে রুগী পাঠাবো তাকে রোজ। হয় না, যেটা অপারেশনে হয় না সেটা স্বীকার করতে হবে। আমি লন্ডন থেকে অপারেশন শিখে এসেছি বলে এখানে বড় কেতা দেখাবো, ওটা হয় না বাবা। পেশেন্টকে বিপাকে ফেলা বলে একে। যদি সারিয়ে ফেলার ক্ষমতা থাকতো তাহলে আপনিও সেরে যেতেন। তাই এটার মেডিসিনের দরকার, সঠিক মেডিসিনের দরকার। বাস একটা দিন সময় করে চলে আসুন। আচ্ছা স্যার, বলছিলাম কি কোথায় আসবো? ওই জন্য নিচের নাম্বারে ফোন করে ফেলো বাবা। নিচে দেখো 29 নম্বর আর 31 নম্বর দেওয়া আছে, ওই নাম্বারে এখনই ফোন করুন। ঠিক আছে, ওনারা আপনাকে হেল্প করবে। টেনশন নেবার কিছু নেই। আর আগামীকাল থেকে নয়, আজকে থেকে। হ্যাঁ কলকাতায়, দমদমে আছে, দমদমে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। তো এই রকম সমস্যা একদম জ্বলন্ত দৃষ্টান্ত। আমি এখনই বললাম তো, এর আগে বহু বছর আগে থেকেই আমি এই অনুষ্ঠান দেখাচ্ছি, তখনও বলে এসেছি। আবার অপারেশন করে এটা সারানো যায় না, অপারেশন করে সারানো যায় না, আর কতবার রিপিট করাবো। এত বড় ডাক্তার এখনো তো হয়নি, তাহলে অপারেশনগুলো কেন করানো হয় আমি সেটা ঠিক জানি না, কিন্তু তারাও তো জানে হয় না। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, ঘুম ভাঙেনি নাকি? বিকেলের ঘুম ভাঙেনি? আচ্ছা, না এরকম কিছু পাগল আছে, হাতে ফোন থাকলে যা হয়। কিন্তু যে ঘরোয়া টোটকাগুলো শিখিয়ে দিলাম, এগুলো সবার বাড়িতেই পাওয়া যায়। বাঁধাকপি পাতার রস, কমলা লেবুর রস, দুধ দিয়ে একটুখানি বাটার মিশিয়ে, মূলোর রসের সঙ্গে মাখন মিক্স করে খেলেও পাইলস সেরে যায়। আর যাদের রক্তপাত হচ্ছে তাদের ক্ষেত্রে দুর্বা ঘাস, একটুখানি গাঁদা পাতা আর 3টি বিষহরি পাতা বেটে নিয়ে সকালবেলা খান। আজকে খাবেন, কাল থেকে রক্তপাত বন্ধ। কোনো মেডিসিন বলছি না, ঘরোয়া টোটকা বলছি। আপনি নিজে করে দেখবেন, না সারলে আসতে হবে না, তাহলে জানবেন টিভির পর্দায় বসে কোনো ডাক্তার ব্লাফ দিচ্ছে। ঘরোয়া টোটকা এখান থেকে যেটা বলে দেবো রিসার্চ করা, ফুটপাতের বইয়ের ঘরোয়া টোটকা নয় আমাদের। এবং যারা আমার ঘরোয়া টোটকা শুনে চলে তারা রেজাল্ট পায়। ইটস ট্রু অ্যান্ড ফ্যাক্ট। তাহলে মানতে দোষ কোথায়? যখন রেজাল্ট পাই, আমি বলছি না এখনই এসে আপনাকে চেম্বারে আসতে হবে। দেখুন ঘরোয়া টোটকাগুলো মানুন। প্রচুর লোকের এই সমস্যা আছে, মহিলা পুরুষ, আমি কাউকে আলাদা করে বলছি না যে মেয়েদেরই এটা হবে বেশি, ছেলেদেরই এটা হবে। আমি তো প্রথমেই দেখালাম, একদম 1 বছরের বাচ্চা থেকে আপ টু 100 বছর বয়স অবধি বৃদ্ধ বৃদ্ধা সবারই এই সমস্যাটা হতে পারে, যদি তার কোষ্ঠকাঠিন্য হয়ে গিয়ে থাকে কোনো এককালে। আর প্রচুর পরিমাণে মাংস খাবার অভ্যাস থাকে, মানে আজকেও মাংস, কালকেও মাংস, বৃষ্টি হলেও মাংস, বৃষ্টি না হলেও মাংস। এরকম করলে হবে না। আর যারা ট্রিটমেন্টে আছেন তাদেরকে বিশেষ করে বলি, অ্যালকোহল সেবনের যদি অভ্যাস থাকে, না করবেন না। তাহলে মোটামুটি ভয় কাটিয়ে দিলাম যে
কিভাবে পাইলস এবং ফিস্টুলা সারিয়ে ফেলা যায়। হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যালো, বলুন। ডাক্তারবাবু বলছেন? হ্যাঁ, বলছি আমি, মা বলুন। আচ্ছা, আমি বর্ধমান থেকে বলছি। মানে আমার নাম অলকা মুখার্জি, আমার 78 বছর বয়স। এই 6 মাস ধরে দেখছি আমার রাত্রিবেলা 4-5 বার দিকি হচ্ছে, কিন্তু কন্ট্রোল হচ্ছে না। জাম বীজের চূর্ণ খান। জামের যে বীজ হয় সেটা চূর্ণ পাওয়া যায়, ওকে জাম বীজ চূর্ণ বলে। 1 চামচ জাম বীজ চূর্ণ হাফ কাপ জলের মধ্যে রাত্রে ভিজিয়ে রাখবেন, সকালবেলায় উঠে ওটা ভালো করে গুলিয়ে নিয়ে খেয়ে নেবেন। কয়েকটা দিন খেতে থাকুন, দেখবেন কন্ট্রোল হয়ে গেছে। জাম বীজ চূর্ণ, তাই তো? বাস বাস, কোনো ওষুধ বললাম না, ঘরোয়া টোটকা। আপনিও আসতে পারেন ফোনে, আপনারও কোনো অসুবিধা হচ্ছে আপনি ফোন করুন, আপনার জন্য ঘরোয়া টোটকা আছে। কিন্তু সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, একই টোটকা আবার সবার জন্য অ্যাপ্লাইকেবল নয়, এটাও কিন্তু জানতে হবে। আমি যে টোটকাগুলো বলি যার সমস্যা আছে তাদের জন্য, যার সমস্যা নেই প্রবলেম হয়ে যাবে। আর এই পাইলস ফিস্টুলা রোগীদের কলা গাছের মধ্যে যেগুলো পাওয়া যায়, যেমন থোড়, মোচা, কাঁচকলা, আর একটা হচ্ছে এঁচড়, খাওয়া যাবে না। হ্যালো, বলুন। ইনি আবার কোন মহাপুরুষ? হ্যাঁ, বলুন। ডাক্তারবাবু, আপনার প্রোগ্রাম দেখছি। হ্যাঁ, বলছি সিমবাদ যেটা বলছেন না, এটা হচ্ছে ওই ঢোক গিলে গিলে কথা বলেন কেন? নর্মাল কথা বলতে পারেন না? বই দেখে দেখে বলছেন? হ্যাঁ, ওইটা বলছি যে ওই ডিটারজেন্ট আর ফিটকিরি যেটা বললেন ওটা পরিমাপটা। ফিটকিরি ওখানে লেখা ছিল 20 ফোঁটা, ফিটকিরি হাফ চামচ, আর বিটাডাইন লোশন 20 ফোঁটা। বিচিত্র এ দেশ, সেলুকাস বলে গিয়েছিল, বিচিত্র মানুষের। এক একটি মানুষ এক এক রকম, তাই রোগও তার এক এক রকম। সব মানুষের এক রোগ হয় না। আবার একই অসুখ হয়েছে, পরিমাণ এক একজনের এক এক রকম, কারোর খুব বাড়াবাড়ি, কারো সবে শুরু হয়েছে। আর যাদের সবে শুরু হয়েছে তাদেরই তাড়াতাড়ি সারানো যায়। তাই আপনি চলে আসতে পারেন আজকের ফোন নাম্বারে 8272940706। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ, আমি বরবেতা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার পাইলস হয়েছে, মানে মাসে হয়তো একবার কি কখনো পাইলস সামান্য একটু বের হয়। ওই যে গরম জলে বসা শিখিয়ে দিলাম, সকালবেলা গরম জলে বসা অভ্যাস করুন। আর 1 চামচ টক দই আর 1 চামচ পেঁয়াজের রস খাওয়া অভ্যাস করুন সকালবেলায়। রাতের বেলা 1 চামচ ত্রিফলা পাউডার খেয়ে শোবেন, তাহলে অনেকটা ভালো থাকবেন। তারপর আপনি ভিডিও কলিংয়ে চলে আসবেন, আপনার বাড়িতে ওষুধ পাঠানো হবে। নমস্কার, কেউ আছেন ফোনে? হ্যালো, বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আমি, ডাক্তারবাবু বলছি, বলুন। বললাম আমার নাভিটা একদম ফুলে বের হয়েছে। হ্যাঁ, ওটা হার্নিয়া হয়েছে আপনার, ডাক্তার তো বলেছে, বলেনি আপনাকে? না, বলেননি তো। তাহলে সেইরকম ডাক্তারকে দেখিয়েছেন। ওটা হার্নিয়া হয়ে গেছে আপনার। হার্নিও নীল পাউডার বলে একটা পাউডার আছে, ওটা 1 চামচ করে গরম জলে দিয়ে খাবেন। আর অর্বুধারা বলে একটা ট্যাবলেট আয়ুর্বেদিক দোকানেই পাবেন এগুলো, সেটা দিনে 2 বার করে, দুপুরে খাবার পর, রাতে খাবার পর খাবেন। অপারেশন করে হার্নিয়া সারাবার মতো ডাক্তার এখনো জন্মায়নি, বলে লাভ নেই। ঠিক আছে? তাহলে হইচই করে অপারেশন করে ফেললেই হবে না, সারাতে পারবে না। সে যত বড়ই লন্ডনে ডিগ্রি নিয়ে আসুক, জিজ্ঞেস করে নেবে। আয়ুর্বেদিক ওষুধের নামই বলে দিলাম আপনাকে, আয়ুর্বেদিক ওষুধের নামই আপনাকে বলে দিলাম। ওগুলো জোগাড় করে খাওয়া শুরু করে দিন অলরেডি, যেটা আস্তে আস্তে কমবে অন্তত। নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, হ্যাঁ, বলছি আমি একটু ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। বলছি আমি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যে আমাকে বলেছিলেন চুটনির জন্য যে হেয়ার রিমুভার যে, কিন্তু আপনার ওখানে নেই ওরা বললো।
আর ওষুধটার নামটা একবার বলে দেবেন? মনে নেই, লাগানোর জন্য মনে নেই। আপনাকে তো দেখে রাখেনি যে আপনার মুখ দেখে আমার ওষুধের নাম মনে থাকবে? আপনাকে দেখিনি, আমার ওষুধের নামও মনে নেই। যখন বলে দিই তখন লিখে নেবেন। ফ্রি অফ কস্টে বলছি বলে কি যখন খুশি তাই আর যতবার খুশি তাই? নিশ্চয়ই না। আমি যে বলে দিলাম সেটা কাগজে লেখেননি কেন? উচিত ছিল না? তাই পেন খাতার দরকার হয়। যে ঘরোয়া টোটকাগুলো বলে দিচ্ছি আমি, এগুলো ওষুধ লাগে না, বাকি বাড়িতে ঘরোয়া টোটকাতেই সেরে যাওয়া যায়। আপনি অনেক বড় ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েও সারাতে পারবেন না, একটা ঘরোয়া টোটকা এতটা ভালো কাজ করতে পারে। কিন্তু সেটা লিখে রাখা প্রয়োজন। কাকে কি টোটকা বলেছে কোন মাসে, এত ভালো মেমোরি নেই। আমি তাকে মুখ দেখলাম না, ফোনে শুনে মনে রাখা সম্ভব কি? আপনাকে কি টোটকা বলেছিলাম, আপনি কে, আপনি কেন ফোন করলেন, কি কারণে টোটকা বলেছিলাম, কিছুই তো জানি না আমি। তাই সরি। আবার সেই ইউটিউবটা দেখুন, সেই দিনে যে ইউটিউবটা অনুষ্ঠান ছিল, যে শোতে আপনি ফোন করেছিলেন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো ডাক্তার, হ্যাঁ বলছি আমি, বলুন। হ্যালো, বাকিটা বলুন। হ্যাঁ কানে কালা ফোন করেন কেন? কালা মানুষদের ফোন ব্যবহার করতে নেই। ফোন যখন ধরে নিয়েছে শুধু হ্যালো শোনাবেন, হ্যালোর পরেরটাও শোনান। বলুন। হ্যালো, বলুন। হ্যাঁ ডক্টর সেনের সঙ্গে একটু কথা বলতাম। হ্যাঁ বলছি আমি, বলুন। হ্যাঁ বলছি যে আমি বর্তমান থেকে বলছি। হ্যাঁ আমার প্রবলেমটা হচ্ছে আমার নার্ভের প্রবলেম। নার্ভের কি প্রবলেম? নার্ভ সারা শরীরে অনেক প্রবলেম। স্ট্রোক হয়ে গেলেও নার্ভের প্রবলেম, পাগল হয়ে গেলেও নার্ভের প্রবলেম। কোনটা আপনি? আমার আমি বসে থাকলে উঠতে পারি না, পায়ে ভর দিয়ে নর্মাল মানুষ যেমন ওঠে। বয়স কত আপনার? হ্যালো, বয়সটা বলুন। বয়স 50। দুটো ওষুধের নাম বলে দিচ্ছি, গিয়ে কাগজে লিখে রাখবেন। আয়ুর্বেদিক দোকান থেকে। আর বলে লাভ নেই, সব বললে তো এক কান দিয়ে ঢুকবে আমার, এক কান দিয়ে বেরিয়ে যাবে। এখন যেটুকু বলেছেন। এই প্রবলেমটা একটু বলি। বলছি আমার হাঁটতে গেলে পা মুচকে যায় এবং ব্যালেন্স থাকে না শরীরে। ডান দিক বাঁ দিক ফ্রন্টে ব্যাকে ব্যালেন্স হারিয়ে যায় শরীরে, ভারসাম্য থাকে না শরীরে। তাহলে এবারে চেম্বারে দেখা করবেন। হ্যাঁ এবার চেম্বারে দেখা করবেন কষ্ট করে একটু। আচ্ছা, আরেকটা কথা আমাকে একটু জিজ্ঞেস করছি ডাক্তার, যদি বলেন অনুগ্রহ করে। বলছি নার্ভ ক্যান্সারের রোগ চিকিৎসার জন্য যে নার্ভ ক্যান্সারের রোগ নির্ণয়ের জন্য যে বায়োপসি করে, তা আমাকে আমি আগে পিজিতে দেখিয়েছিলাম নিউরো সায়েন্সে কলকাতা বাঙুরে। তো ওনারা বলেছিলেন নার্ভ বায়োপসি, পা থেকে নার্ভ কেটে বায়োপসি করবে, ব্যাঙ্গালোর পাঠাবে, মানে নার্ভটা দিয়ে 1 মাস পর রিপোর্ট আসবে। তা আমি বলছি যে এই যে বায়োপসি করার কথা পিজি বাঙুর বলেছিল নিউরো সায়েন্স, তা এটা নার্ভের কি ক্যান্সার হয় সেটি জানতে চাচ্ছি। বিভিন্ন শরীরের যে অঙ্গের ক্যান্সার হয়, নার্ভের কি ক্যান্সার হয়? তাহলে এখন মুখ দিয়ে যে কথাগুলো বেরোচ্ছে, তখন মুখ দিয়ে কথাগুলো বেরোয়নি কেন? হ্যাঁ, এখন মুখ দিয়ে এত বচন আসছে, তখন ওই বচন কোথায় গিয়েছিল বাবা? তখন মুখে গিয়ে কুলু বেঁধে ডাক্তারের কাছে বসেছিলে? যে ডাক্তার বলেছে তাকে জিজ্ঞাসা করনি কেন? তখন মুখ দিয়ে কথা বেরোয় না। তাই আপনাদের মতো রোগীদের সাথে এগুলোই ঘটে থাকে। চেম্বারে দেখা করুন। নমস্কার। হ্যালো। হ্যালো ডাক্তারবাবু, বলছি আমার মানে আমি না 3 দিন খুব মানে ওয়েটটা বেড়ে যাচ্ছে। মানে আমার খাওয়ার একটু প্রবলেম কি, আমার খেতে একদম ভালো লাগে না, খাওয়ার খুব গ্যাপিংটাও হয়ে যায়। তো আমার থাইরয়েড এরকম সব চেক করা আছে, কিন্তু আমার ওয়েটটা বেশ বেড়ে যাচ্ছে। ওয়েট বাড়ার কয়েকটা কারণ আছে। এক হচ্ছে থাইরয়েড, 2 পিরিয়ড ক্লিয়ার না হলে, 3 স্টেরয়েড জাতীয় কোনো মেডিসিন রোজ খেলে, 4 যারা খায় ঘুমায় আর কোনো কাজকর্ম করে না তাদের এগুলো হয়। 4টে কারণে। তো আপনার কোনটা হচ্ছে? আমার পরিশ্রম আমার খুবই হয়, আমার জয়েন্ট ফ্যামিলি, পরিশ্রম প্রচুর হয়, কিন্তু আমি মানে আমার খাওয়াটা কি একদম খেতে ইচ্ছা করে না। আমার গ্যাপ না খেলে তো একদম হাড়গিলে চেহারা হয়ে যেত, তাহলে মোটা হচ্ছে না। আমার প্রচন্ড মানে এই খাওয়ার জিনিসটা একদমই নেই, কিন্তু আমি মনে হয় যেন জল খেলে জলেতেও যেন মনে হচ্ছে ভারী হয়ে যায়। থাইরয়েড চেক করেছেন? হ্যাঁ, আমার থাইরয়েড চেক করা আছে, কিছু নেই। কোন বছরে করা হয়েছিল? আমার আগের বছরেই
মানে হ্যাঁ আগের বছরই করেছি, ডিসেম্বরের প্রথম দিকেই করা আছে। তখনও কি আপনি মোটা ছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই মানে 2-3 বছর থেকে হতে শুরু করছি আর কি এরকম। আপাতত এখন ভাত আলু আর দুধ ঘি মাখন বন্ধ করুন। ভাত আলু আর দুধ ঘি মাখন খাবেন না, পুরো খাবেন না। দুপুরের লাঞ্চটাকে বন্ধ করে দিন, ওই জায়গায় স্যালাড খান টক দই দিয়ে। মানে খাবার দেবেন, খাবার স্কিপ নয়, কিন্তু ভাত নয়, ভাতটাকে বন্ধ করুন, তাহলে দেখবেন অনেকটা কমেছে। তারপরে আবার বাকিটা আবার পরে বলবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, আমার এরকম পায়খানা করতে গেলে না জায়গা করে আর যন্ত্রণা করে, তো এটা অনেকদিন হচ্ছিল। তো আমি আমাদের এখানে ডাক্তার আছে, ওই অর্থোপেডিক ডাক্তার, তো তাকে দেখেই আমি মানে কিছু বড়ি খাচ্ছি, তো খেতে সেটা যন্ত্রণাটা কমেছে, কিন্তু কদিন আগে খুব যন্ত্রণা হচ্ছিল। তো এটা কি মানে এই ওষুধ অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছি, আয়ুর্বেদিক খাইনি, আমি অ্যালোপ্যাথি খাচ্ছি। মানে জায়গা করে আর যন্ত্রণা, রক্ত বেরোয়, ভেতরে ফিশার হয়ে গেছে, ফিশার ঘা মতো হয়ে গেছে, ঘা মতো হয়ে যায়। তো ওটাকে শুকাতে হবে। ওটা শুকাতে হবে। 3 রকমের জিনিস হয়, একটা অর্শ, একটা ফিশার, একটা ফিস্চুলা। হ্যাঁ নমস্কার। হ্যালো, আমি নবদ্বীপ থেকে বলছি। হ্যাঁ বলুন। মানে আমার প্রায় 12 বছর হয়েছে, মানে মলধারে একটা মাংসের মতন বেরিয়েছে, আগে রক্ত করতো, এবার আমি প্রায় 5 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা করছি আর কি। দিয়ে মানে ব্যথা হয়, যন্ত্রণা হয়, মানে ওষুধ খাওয়াকালীন একটু কম আছে, কিন্তু ওষুধটা বন্ধ দিলেই আমার যন্ত্রণা শুরু হয়ে যায়। মানে 5 বছর ধরে খেয়ে আসছেন? হ্যাঁ 5 বছর ধরে একটানা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, কিন্তু ডাক্তারবাবু বেঁচে আছে এখনো? ডাক্তারবাবু বেঁচে আছে তো? হ্যাঁ ডাক্তারবাবু আছে। আর ক বছর নেবে? মানে উনি মরা অবধি ওষুধ খাবে না আপনি মরা অবধি ওষুধ খাওয়াবে? কোনটা? উনি বলছে যে এটা অপারেশনের কেস, সেটা আমি মানে ওষুধে সারাতে গেলে তো একটু টাইম লাগে। কত জন্ম লাগে ওটা? মানে এই জন্মে সেরে যাবে তো? এবার মানে দেখা গেল ওষুধটা বন্ধ করলেই আমার জিনিসটা বেড়ে যায়, আর পায়খানা তো মানে সবসময়। এটা এবার আপনি ডিসিশন নিন, আপনি কি করবেন, ঠিক আছে? হ্যাঁ, যে আপনি হোমিওপ্যাথিতে আরো 12 বছর ওষুধ খাবেন না আমাদের এখানে দেখাতে আসবেন, কোনটা আপনার ইচ্ছা সেটা আপনি ভেবে ডিসিশন নিয়ে ফেলে ফোন করবেন, ঠিক আছে? আমি আছি আপনার জন্য, চিন্তা নেই। আপনি যদি একটু বলেন যে উপায়টা কি আর কি? উপায় হচ্ছে আমার এখানে বুকিং করে ভালো দিন দেখে চলে এসে প্রেসক্রিপশনটা করানো। এটাই উপায়। ঠিকানা ওই নিচের নাম্বারে ফোন করো বাবা, বলে দেবে ওরা, ঠিক আছে? ওকে, নমস্কার। হ্যালো। হ্যাঁ বলছি স্যার, আমি এক্ষুনি আপনাকে ফোন করেছিলাম ওই মানে অর্থর বিষয়ে, মানে আমার পায়খানা করতে আপনি এক্ষুনি বললেন না যে ঘা হয়ে গেছে, তো ওইটা কি করতে হবে একটু বলুন না। আমার নাম এসে এখানে চেম্বারে দেখাবে, কি করবে আবার দেখাতে হবে। হ্যাঁ, নাহলে সারবে কোথা থেকে? আমি বাগনান থেকে বলছিলাম। বাগনান এমন কিছু দূর নয়, পশ্চিমবাংলা থেকে লোক ভেলোরে যায়, বাগনান থেকে নিশ্চয়ই বারাসাত আসা যায় বা দমদম, তাই না? চলে এসো একদিন, ঠিক আছে? সময় নষ্ট আর পয়সা নষ্ট করে লাভ নেই, করলে সঠিক জায়গায় করব, তাতে সময় লাগুক, কিন্তু সারার দিকে হতে হবে। নমস্কার। হ্যালো ডাক্তারবাবু। হ্যাঁ আমি গড়িয়া থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। ওই যে মানুষ যেটাই সেটা মানে এত বাড়ছে না, একটা মাস আমার এত বাড়ছে, দরজার কাঠটা ভেঙেছে, একটা মাসে ওর মানে প্রচন্ড বাড়াবাড়ি করছে না, আর কাজে কর্ম যাচ্ছে না, যেটা মানে ওই তরকা হতো খিচুড়ি, ঠিক আপনারা কি দেখছেন? বুঝতে পারছেন? শুনছি। তো ওটাকে এর মধ্যে কি আর কনভালশন হয়েছে? না কনভালশন মানে ওষুধ সবই খাচ্ছি, আপনার তো খাচ্ছে, এটাও খাচ্ছে, ওষুধ বন্ধ করে এত টাইট লেগে যাচ্ছে, আমাকে মারতে যাচ্ছে, একটা মাস দেবো আমার আজকেও তেরাল। ওর কি হাইপার অফ ক্যাপসুলটা কি বন্ধ আছে? না আপনি তো যা যা দিচ্ছেন সবই যা আমি খাওয়াচ্ছি, পুরোটাই বাদ নেই। ক্যাপসুল একটা আর ওই যে লিকুইড 2 রকম ওই লিকুইড দিয়েছেন। তাহলে ওই সিটাসফোর্টটা খাওয়ানো শুরু করুন। সিটাসফোর্ট, ওই অ্যাংরি ইমেজটা চলে যাবে, অ্যাগ্রেসিভটা চলে যাবে। সিটাসফোর্ট ওটা দিনে 2 বার করে দিন, তাহলে এত উত্তেজিত হবে না, রাগারাগিটা কম করবে। নমস্কার। হ্যালো 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 বলুন। বলছি যে হ্যালো
বলছি যে ওই স্যারকে একটু পাওয়া যাবে? কিভাবে? হ্যাঁ, কিভাবে পেতে চাইছেন শুনি? এমনি ফোনেতে। হ্যাঁ বলুন। ডাক্তার সেনকে। বলুন। আপনি ডাক্তার সেন বলছেন? কেন, খুব অসুবিধা হচ্ছে চিনতে? বাকিটা বলুন, ফোন করেছেন কেন? পালিয়ে গেলেন নাকি ফোন টোন রেখে দিয়ে? কি অবস্থা। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি দক্ষিণ বারাসাত থেকে বলছি। আমার বাবার পায়ে একটুখানি ইনফেকশন টাইপের হয়েছিল, শামুক খুলি ফুটে, ঠিক আছে? শামুক খুলি ফুটে মানে বেরিয়ে গেছে, তারপর উনি বুঝতে পারেন, ওনার 300 সুগার ছিল, ঠিক আছে? এবার হঠাৎ পাটা ফুলে যায়, তার জন্য এবার এখান থেকে নাককে কেটে সার্জারি করেছে, সেলাই টিচ করেনি। তো ওই মাংসটা একটু পছন্দ হয়েছিল, ওরা বললো যে পা ফুলে যাওয়া মানে পচে গেছে, পা তলাটা কেটে ওরা ইয়ে করেছে। কিন্তু ওটাকে একটুখানি ঘরোয়া কিছু এই মুহূর্তে আমি বলেছি বাবা একটু সুস্থ হলে আপনার ওখানে নিয়ে যাবো বেলেঘাটাতে। এই মুহূর্তে বাবার পাটা হাঁটতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে পাটা পচে যাবে, আবার পর থেকে কেটে বাদ দিতে হতে পারে। যদি এটা সঠিক সময় না শুকানো যায়, পায়ের উপর থেকে গোছ থেকে পাটা কেটে বাদ দিতে হবে, গ্যাংগ্রিং হয়ে যাবে ওটা। হ্যাঁ, এখন ড্রেসিং করতে সবে 2 দিন হয়েছে, ড্রেসিং করছে, ঠিক আছে? চলো, ট্রিটমেন্ট তো চলছে, ট্রিটমেন্ট তো বন্ধ নেই, চলছে তো, তাহলে অসুবিধা কোথায়? না না, ড্রেসিংটা করছে। তা আমি বলছিলাম আপনার যেহেতু আমি এতটা শুনেছি, আগে একবার আমার শাশুড়ি মায়ের জন্য আপনার আমি একটু দমদমে, আমি যেহেতু ত্রিবেণী প্যান্ডেল আছে ওখান থেকে আমি দমদমে দেখানোর ইয়ে করেছিলাম। এবারে মায়ের এখানটা দক্ষিণ বারাসাত থেকে বলছি বাবার ওখানে, বাবা এই মুহূর্তে যাওয়ার মতো অবস্থা নেই বলে আমি বলি যদি ঘরোয়া কিছু ওটা মানে একটু কিছু করে শুকিয়ে গেলে উনি চলতে ফিরতে পারলো, আপনাকে ওখানে নিয়ে গেলাম বেলেঘাটাতে, তাহলে একটু। তোমার বাবার ওই পা শোকাতে এখনো 3 মাস লাগবে। একটু শুকিয়ে গেলে মানে তুমি কি ভাবছো কালকে শুকিয়ে যাবে? ওটা সেই জিনিস নয়, ওটা গ্যাংগ্রিন। গ্যাংগ্রিনকে সাধারণ কোনো ঘা ভেবো না, ওটা ফুট আলসারের মতো হতে হতে পচে যাচ্ছে পুরোটা। আর তুমি ঘরোয়া টোটকা ভাবছো, ওষুধে পারেনি ওরা, আর তুমি আমাকে বলছো ঘরোয়া টোটকায় সারাতে। আরো তোমরা তাহলে এখনো যাক না কটা দিন, এত ছটপট করে লাভ কি তোমার? যখন ইচ্ছা হবে তখন পুরো দায়িত্বটাই আমি নেব। তুমি ওখানেও ডাক্তার দেখাবে, আবার আমাদের ঘরোয়া টোটকা দেবেন না। দুটো জায়গায় ট্রিটমেন্ট একসঙ্গে চলে না, একটা জায়গায় শুরু হয়েছে, ওটা আগে কমপ্লিট হোক, যদি না হয় তারপর আসবে এখানে। দুটোকে পা দিয়ে চলো না, হবে না, পা কেটে বাদ দিতে হতে পারে সময় নষ্ট হলে। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, যে এগুলা থেকে বলছি। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর এগুলা থেকে বলছি। হ্যাঁ, পরেরটা বলুন এবার, কেন বলছেন? ফিস্টুলা আমার হয়েছিল প্রায় 10-12 বছর আজকে অপারেশন হয়ে আছে। হ্যাঁ, হালকা হালকা রথের মধ্যে করে আর কি কি সেরেছে না সারেনি? এখন 10-12 বছর অপারেশন হয়েছে আজকে। ভালো 10-12 বার? 10-12 বছরের আগে। আচ্ছা, 10-12 বছর আগে। হ্যাঁ, এখন কি কন্ডিশন? হালকা একটু ইয়ে বেরোয়, রসের মতো বেরোয় মাঝে। আবার হয়েছে? 10-12 বছর। বুঝতে পেরেছি, আবার হয়েছে। 12 বছর আগে অপারেশন হয়েছে। ঠিক আছে, চেম্বারে দেখা করবেন, না হলে ভিডিও কলিং এ দেখাবেন। ওটা ফিস্টুলাটা আবার ফিরে এসেছে, আবার হয়েছে। ওষুধ লাগবে, ওষুধ খেতে হবে, ওষুধের দরকার আছে, তার জন্য চেম্বারে আসবেন। আমি ওষুধের নাম বলার জন্য বসে নেই তো, ওর জন্য প্রেসক্রিপশন লাগবে না। নমস্কার, বলুন। হ্যালো, বলুন। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু, আমার স্বামীর এরকম অস্ত্র আছে। আমার স্বামীর অস্ত্র আছে, আমি খেজুরি থেকে বলছি। অস্ত্র আছে তো ডাক্তার দেখাও না। আগে হোমিওপ্যাথি ওষুধ দেখাতে কমে গেছে, আজকে 5-6 বছর কিছু নেই, শুধু সেই যে মাংস পিণ্ডটা সেইটা আছে। তো আবার হোমিওপ্যাথি ডাক্তার বেঁচে আছে তো এখনো? দেখা করো, তাহলে সেরে যাবে। আবার ডাক্তার দেখাতে হবে। জ্বালা যন্ত্রণা ব্লাড কিছুই পড়ে না। আমি তো জিজ্ঞাসাও করিনি যে ব্লাড পড়ছে কিনা, জ্বালা যন্ত্রণা হচ্ছে কিনা, বলিনি তো। মাংসপিণ্ডটা কিরকম কমবে আপনি একটু টটকা বলে দেন। ওই অনুষ্ঠানটা আবার ইউটিউবে চালিয়ে দেখবে, বলে দিয়েছি আজকে অনেকবার। আজকের অনুষ্ঠানটাই এটা নিয়েছিল, পাইলস ফিস্টুলা নিয়ে। তো বন্ধুগণ, আজকে দেখতে দেখতে সময়সীমা শেষের পথে চলে এলাম। তবু আবার জানিয়ে দিই যে বারাসাত শিশিরকুঞ্জে
মঙ্গলবার, বুধবার এবং শনিবার। অবশ্যই অ্যাডভান্স বুকিং করে, নিচে নাম্বার দেওয়া আছে, তার জন্য ফোন করে আসবেন। ফোন না করে এলে ভিড় হয়ে যায় প্রচুর, তাই আসতে আমি না করছি না, কিন্তু আসার আগে অবশ্যই আপনি বুকিং করিয়ে আসবেন। আর দমদম চেম্বার রবিবার, সোমবার এবং শুক্রবার। অবশ্য বাইরের জেলাগুলি থেকে দমদম চেম্বারেই বেশি আসে, কিন্তু বারাসাত শিশিরকুঞ্জে দেখানো অনেক সুবিধে। যদি সপরিবারে আসতে হয় তাহলে বলবো না, দমদম চেম্বার অত বড় চেম্বার নয়, কিন্তু বারাসাত শিশিরকুঞ্জে ইটস এ ইউনিট, লার্জ সাইজ ইউনিট। তো সুতরাং অসুবিধে কিছু নেই। তাই যারা আসতে চাইছেন নিচের নাম্বারে বুকিং করে তারপর চলে আসুন, তাদের সঙ্গে ডিসকাশন করুন কিসের অসুবিধা আছে তারপরে, কারণ সব রোগেরই ট্রিটমেন্ট যে হয়ে যাবে সেটা তেমন কিছু না। তাই অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন ইউটিউবে। আজকে বিদায় নিতে হচ্ছে, আগামীকাল আবার ঠিক বিকেল 5টায়, সেম টাইম সেম চ্যানেল। শুভরাত্রি।